একটি প্যাকেট একটি চীনা রাসায়নিক প্রস্তুতকারকের গুদাম থেকে বেরিয়ে যাচ্ছে, যেটি প্রায় 1 কেজি ওজনের হবে। প্রথম দেখায় এটি একটি সাধারণ পার্সেল বলে মনে হয়, যেটির গায়ে লেখা আছে ডগ ফুড। কিন্তু বাস্তবে এর ভিতরে রয়েছে এক ধরনের সাদা পাউডার, যেটি হলো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মাদকের একটি ফ্যান্টানাইলের মূল উপাদান। খুব সামান্য পরিমাণ ফ্যান্টানাইল একজন সুস্থ মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এই প্যাকেটের পাউডার এবং আরও কিছু উপকরণ মিশিয়ে প্রায় 7.5 লাখটি ট্যাবলেট তৈরি করা হবে। তবে এই পাউডার তার গন্তব্যে পৌঁছাতে এখন অনেক জটিল ও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, আর এভাবেই ফ্যান্টানাইল চোরাচালান করা হয়। আর আজকের ভিডিওতে আমরা এটা তুলে ধরার চেষ্টা করব যে কিভাবে বিশ্বের সবচেয়ে ভয়ানক মাদক চোরাচালান করা হয়। বলে রাখা ভালো, এই ভিডিওটি যুক্তরাষ্ট্রের ফ্যান্টানিল সংকট নিয়ে রয়টার্সের একটি অসাধারণ অনুসন্ধানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সো এখনই একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকুন। ফ্যান্টানিল চিকিৎসা ক্ষেত্রে এই ওষুধটি 1960-এর দশক থেকে ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এবং বর্তমানে এটি অচেতন করার ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। ফ্যান্টানিলের কার্যকারিতা অত্যন্ত শক্তিশালী। এটি প্রায় মারফিনের চেয়ে 100 গুণ এবং হেরোইনের চেয়ে 50 গুণ বেশি শক্তিশালী মাদক, আর এটি অত্যন্ত দ্রুত আসক্তি তৈরি করে। গত প্রায় 15 বছরে অবৈধভাবে ফ্যান্টানিলের ব্যবসা এক নজিরবিহীন সংকটে ফেলে দিয়েছে বিশ্বকে। এর প্রভাব অনেক জায়গায় স্পষ্টভাবে দেখা যায়, তবে সবচেয়ে বড় সমস্যা হলো ফ্যান্টানিল অত্যন্ত প্রাণঘাতী। যুক্তরাষ্ট্র গত কয়েক বছরে মাদকজনিত মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। শুধু 2023 সালে প্রায় 75,000 মানুষ ফ্যান্টানিল অতিমাত্রায় গ্রহণ করে মারা গেছে। সব মিলে ফ্যান্টানিল এবং অন্যান্য সিনথেটিক অপিওয়েডের ব্যবহারে আজ পর্যন্ত প্রায় 5 লক্ষ শুধুমাত্র মার্কিন নাগরিকের জীবন কেড়ে নিয়েছে। মৃত্যুর সংখ্যা এত বেশি হওয়ার অন্যতম কারণ হলো লেসিং, যেটিকে মিশ্রণ বলা যেতে পারে। সাধারণত হিরোইনের সঙ্গে ইচ্ছাকৃতভাবে ফ্যান্টানিল মিশিয়ে দেওয়া হয়, যাতে কম পরিমাণে সেবনে বেশি প্রভাব ফেলে এবং বেশি লাভ হয়। এতে ব্যবহারকারীরা দ্রুত আসক্ত হয়ে পড়ে এবং প্রাণঘাতী অতিমাত্রায় ঝুঁকি নাটকীয়ভাবে বেড়ে যায়। ড্রাগ কার্টেলদের জন্য ফ্যান্টানিলের আরও একটি বড় সুবিধা হলো এটি একটি সিনথেটিক ড্রাগ, অর্থাৎ এটিকে রাসায়নিকভাবে ল্যাবে তৈরি করা যায়, ফলে এটি অত্যন্ত সস্তা এবং সহজে উৎপাদন করা যায়। এই ব্যবসা এতটাই লাভজনক যে গত কয়েক বছরে মেক্সিকান কার্টেলগুলি ব্যাপকভাবে ফ্যান্টানিল উৎপাদনের দিকে ঝুঁকে পড়েছে। যেখানে হিরোইন উৎপাদনের জন্য বিশাল বিশাল মাঠে চাষ করা হয়, সেখানে ফ্যান্টানিলের মূল উপাদানগুলো সহজে ল্যাবরেটরিতে তৈরি করা যায় এবং সেগুলোর ডাকযোগে সারা বিশ্বে পাঠানো যায়। এই ব্যবস্থা বিগত কয়েক বছরে অত্যন্ত পেশাদারভাবে গড়ে উঠেছে। চীনের যে সমস্ত প্যাকেটে প্রতিদিন এই মাদক পাঠানো হয়, তার বেশিরভাগই সাধারণত সস্তা পণ্য যেমন অ্যাডাপ্টার, পোশাক, ডগ ফুড ইত্যাদি প্যাকেটের মাধ্যমে বহন করা হয়ে থাকে। তবে এই হাজার হাজার প্যাকেটের মধ্যে নীরবে লুকিয়ে থাকে ফ্যান্টানিল তৈরির উপাদান। এরকম অসংখ্য প্যাকেট প্রতিদিন চীন থেকে পাঠানো হয়। পরিবহনের জন্য কার্গো কোম্পানিগুলো অনেকগুলো ছোট ছোট প্যাকেট একত্র করে একটি বড় মাস্টার কার্টনে প্যাক করে। বিশ্ব বাণিজ্যের জন্য এই মাস্টার কার্টনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বড় প্যাকেট পাঠানো অনেক বেশি সাশ্রয়ী এবং কার্যকর। এই বড় মাস্টার কার্টনগুলো আবার অন্যান্য প্যাকেটের সঙ্গে একটি প্যালেটে একত্র করা হয়, যেটি একটি খেলনার মতো, যেখানে ছোট ফ্যান্টানিল প্যাকেটটি ভিতরে লুকিয়ে থাকে। এরপর এইসব প্যাকেট বিমানযোগে গন্তব্য দেশে পৌঁছে যায়। গত কয়েক বছরে বৈশ্বিক অনলাইন বাণিজ্য বিশাল হারে বেড়েছে, আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে ফ্যান্টানিল পাচারকারীরা। তারা বিশাল আন্তর্জাতিক পণ্য পরিবহন ব্যবস্থাকে নিজেদের উদ্দেশ্যে ব্যবহার করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের একটি পূর্ণ নিয়ম পাচারকারীদের কাজ আরো সহজ করে দেয়। পণ্য আমদানি সহজ করতে 1930-এর দশক থেকে যুক্তরাষ্ট্রে চালু আছে ডি মিনিমিস নামে একটি নিয়ম। এই নিয়ম অনুযায়ী নির্দিষ্ট মূল্যের নিচে যে সমস্ত প্যাকেট সাধারণ ব্যক্তিদের কাছে পাঠানো হয়, সেগুলোর উপর সাধারণ আমদানির নিয়ম কানুন প্রযোজ্য হয় না। এর অর্থ হলো এই ধরনের পার্সেলগুলো শুল্ক ছাড়াই ছেড়ে দেওয়া হয় এবং তুলনামূলকভাবে কম নিয়ন্ত্রণের মধ্য দিয়েই যায়। অনেক দেশে এমন নিয়ম বিদ্যমান। ইউরোপীয় ইউনিয়নে এই সীমা নির্ধারিত হয়েছে 150 ইউরো পর্যন্ত, অর্থাৎ যেসব পণ্যের মূল্য এর চেয়ে বেশি সেগুলোর জন্য শুল্ক দিতে হয়, কিন্তু এগুলোর জন্য কোনো শুল্ক দিতে হয় না। যুক্তরাষ্ট্র 2016 সালে এই সীমা $200 থেকে বাড়িয়ে $800 করা হয়। এই পরিবর্তনের আগে বছরে আনুমানিক 134 মিলিয়ন পার্সেল এই ব্যবস্থার আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করত। 2024 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 1.4 বিলিয়নে। তবে এই বৃদ্ধির পেছনে শুধুমাত্র নিয়ম শিথিল হওয়াই দায়ী নয়, বিশ্ব বাণিজ্যের সামগ্রী বৃদ্ধিও এর একটি বড় কারণ। তবু বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী প্রায় 90% পণ্যই এই নিয়মের আওতাভুক্ত। অল্প কিছুদিন আগেও এই পণ্যের বড় একটি অংশ আসতো চীন থেকে, যার বেশিরভাগই আসতো বিমানপথে। দীর্ঘ ফ্লাইট শেষে এই পার্সেলগুলো অবতরণ করে লস অ্যাঞ্জেলের লাক্স বিমানবন্দরে। এরপর সেগুলো প্রথমে শুল্ক বিভাগের একটি গুদামে পাঠানো হয়,
তবে সব পার্সেল স্ক্যান করা বাস্তবসম্মত নয়, তাই শুল্ক কর্তৃপক্ষ নিয়মিতভাবে নমুনা পরীক্ষার ব্যবস্থা নেয়। বেছে নেওয়া কিছু পার্সেল বিশেষভাবে প্রশিক্ষিত কুকুরের সাহায্যে ফ্যান্টানিল প্রস্তুত উপাদান শনাক্তের জন্য পরীক্ষা করা হয়। যখন প্যাকেটগুলোর ওজনের ঘোষিত সামগ্রীর সাথে মেলে না, তখন তা সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয় এবং পরীক্ষার জন্য পাঠানো হয়। এই পর্যায়ে প্যাকেটগুলোকে হাইটেক স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করা হয়। কখনো কখনো তা খোলা হয় এবং কিছু ক্ষেত্রে ল্যাবে বিশ্লেষণও করা হয়। আবার কিছু সন্দেহজনক প্যাকেটে ট্র্যাকারও লাগানো হয়, যাতে পরবর্তী যাত্রাপথ তাকে অনুসরণ করা যায়। ফলে প্যাকেটের বিপুল পরিমাণের কারণে খুব অল্প সংখ্যক প্যাকেটই আসলে পরীক্ষার আওতায় আসে। বাকি সব কেবল অনুমোদন পেয়ে গন্তব্যের দিকে এগিয়ে যায়। আর ভিডিওর শুরুতে যে প্যাকেটের কথা বলা হয়েছে সেই প্যাকেটটিও ঠিক এমনভাবেই অনুমোদন পেয়েছে এবং এখন অফিসিয়ালি কার্যত এটি আইনসম্মতভাবে দেশে প্রবেশ করেছে। একটি প্যাকেট সেন্টারের সমস্ত মাস্টার কার্টন খোলা হয় এবং ছোট ছোট প্যাকেটগুলো গন্তব্য অনুযায়ী বাছাই করা হয়। বিভিন্ন কুরিয়ার সংস্থা এসব প্যাকেট পরবর্তী গন্তব্যে পাঠায়। তবে আমাদের প্যাকেটে এখনো অনেক পথ বাকি। এর পরবর্তী গন্তব্য হচ্ছে মেক্সিকো, যেখানে অধিকাংশ অবৈধ ফেন্টানিল উৎপাদিত হয়। মেক্সিকোতে পৌঁছাতে হলে প্যাকেটটিকে প্রথমে মেক্সিকো সীমান্তের কাছাকাছি একটি ঠিকানায় পাঠানো হয়, যেখানে চেইনের একটি নতুন সদস্য পার্সেলটি গ্রহণ করে এবং সে সীমান্ত পার করে দেয়। এই ঠিকানাটি একটি ব্যক্তিগত বাসা, যেখানে একজন বয়স্ক ব্যক্তি থাকেন। প্রায়ই দেখা যায় কিছু নির্দিষ্ট পণ্য সরাসরি মেক্সিকোতে পাঠানো সম্ভব হয় না। স্টেশন গেলস নামের এক মেক্সিকান ব্যক্তি তার বাসার ঠিকানায় বিভিন্ন পার্সেল বা প্যাকেট পাঠাতে দেয় এবং সে একটি নির্দিষ্ট অর্থের বিনিময়ে সে তার ব্যক্তিগত গাড়িতে এই প্যাকেটগুলিকে সীমান্ত পার করে মেক্সিকোতে পৌঁছে দেয়। এবারও সে কিছু প্যাকেট গাড়িতে তুলে অন্য পাশে যাওয়ার জন্য রওনা হয়েছে। চীনের একটি প্যাকেটও সেই সবের মধ্যে রয়েছে। বিমানবন্দরের মতোই সীমান্তের ছোট ছোট প্যাকেটগুলো কাস্টমস তেমনভাবে তল্লাশি করে না, আর এটিকেই ভিত্তি করে চোরাচালান চালিয়ে যায় মাদক চক্রগুলো। গাড়িতে থাকা লোকটিকে নিরীহ মনে হয়, এমনকি সে জানেও না প্যাকেটে আসলে কি রয়েছে। তাকে কোনো প্রশ্ন ছাড়াই পার হতে দেওয়া হয়। তার পরবর্তী গন্তব্য হলো সিনালোয়া অঞ্চলের একটি প্যাকেট বিতরণ কেন্দ্র, যেখান থেকে এটি পৌঁছে যায় চূড়ান্ত গন্তব্য একটি ড্রাগ ল্যাবরেটরিতে। এখানেই প্রথমবারের মতো চীনের প্যাকেটটি খোলা হয়। মেক্সিকোর সিনালোয়া রাজ্য রাজত্ব করে একটি প্রভাবশালী অপরাধ সংগঠন সিনালোয়া কার্টেল। মাদক হিসেবে ফ্যান্টানিলের চাহিদা বেড়ে যাওয়ায় তারা হিরোইনের পরিবর্তে এখন ফ্যান্টানিল উৎপাদনে মনোযোগ দিয়েছে। একটি পুরনো বাড়িতে নিরীহ দেখতে দুটি কিশোর একটি অতি সাধারণ ল্যাবরেটরিতে ফ্যান্টানিল তৈরি করছে। তারা কোনো প্রশিক্ষিত রসায়নবিদ নয়। এই প্রাণঘাতী মাদক কিভাবে তৈরি করতে হয় সেটা তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। তারা চীনা থেকে আসা পাউডার খোলে এবং নতুন একটি ব্যাচ তৈরি করতে শুরু করে। এটি তাদের কাছে এক ধরনের রুটিন কাজ। সবকিছু ঠিক একইভাবে চলে। ফেন্টানিল তৈরি করা অনেকটাই যেন কেক বানানোর মতো সহজ। বেশি যন্ত্রপাতির দরকার হয় না। মাত্র 1 কেজির একটি প্যাকেট থেকে প্রায় 50,000 ডোজ ফেন্টানিল তৈরি সম্ভব। এরপর এইসব মাদক আবার ফিরে যাবে যুক্তরাষ্ট্রে। এটি সীমান্ত পেরোয় বিভিন্ন উপায়ে। কখনো পাচারকারীরা নিজেদের শরীরের ভিতরে লুকিয়ে নিয়ে যায়, আবার কখনো সাধারণ কোনো পরিবহনের বড় পণ্যের অংশ হিসেবে। চোরাচালানকারীরা ধরে নেয় সবকিছুই নিয়ম করে পরীক্ষা করা হয় না। প্রায়ই দেখা যায় মার্কিন নাগরিকরাই তাদের ব্যক্তিগত গাড়িতে ফেন্টানিল পাচার করে নিয়ে যাচ্ছে। তাদের এই সমস্ত কাজ অত্যন্ত সুচিন্তিত ও পরিকল্পনার মাধ্যমে চলে। যাওয়ার পথে ড্রাইভার কুকুরগুলোকে দেখতে পায়, যেগুলো কাস্টমস কর্মকর্তাদের টেনে নিয়ে যাচ্ছে এবং একটি গাড়ি ধীরে ধীরে পরীক্ষা করা হচ্ছে। এতে ফেন্টানিল সরবরাহকারী ড্রাইভার নার্ভাস হয়ে পড়ে, কিন্তু শেষ মুহূর্তে কর্মকর্তারা ঘুরে দাঁড়ায়, কারণ কুকুরটির একটু বিশ্রাম প্রয়োজন। আর এভাবে বেশিরভাগ প্যাকেট থেকে যায় অপ্রকাশিত। 2024 সালে মেক্সিকোর সীমান্তে প্রায় 10 টন ফেন্টানিল আটক করা হয়েছে, কিন্তু যে পরিমাণ মাদক আটক করা হয়নি তা সম্ভবত এর চেয়ে অনেক বেশি। ফেন্টানিল সংকট কেবল জনস্বাস্থ্যের জন্যই নয়, এটি এখন একটি ভূ রাজনৈতিক উত্তেজনার উৎস। যুক্তরাষ্ট্র চীনকে দায়ী করে ইচ্ছাকৃতভাবে এই সংকট বাড়ানোর জন্য। চীন যদিও বেশ কয়েক বছর আগে ফেন্টানিলের বাণিজ্য কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে, কিন্তু সমস্যা তৈরি হচ্ছে এর প্রাথমিক উপাদানগুলো নিয়ে। এই উপাদানগুলো নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। চীনের কিছু রসায়ন কোম্পানি ফেন্টানিল তৈরির উপাদান অবৈধভাবে রপ্তানি করার জন্য মিথ্যা প্যাকেজিং এবং ভুয়া শিপিং লেবেল ব্যবহার করে আসছে। যুক্তরাষ্ট্র সরকার বলছে এটি একটি নতুন আফিম যুদ্ধ। এর জবাবে ট্রাম্প সম্প্রতি চীন ও হংকংয়ের জন্য ডি মিনিমিস নিয়ম বাতিল ঘোষণা করেছেন। ফেন্টানিল চোরাচালান বন্ধ করতে চীন থেকে আমদানিকৃত উচ্চ শুল্ক আরোপের পেছনে এটি একটি বড় কারণ বলে উল্লেখ করেছেন মার্কিন সরকার। তবে অবশ্য চীন এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের মতে যুক্তরাষ্ট্র নিজেদের মাদক সমস্যার দায় নিতে চায় না, বরং দায় চাপাতে চায় বাইরের দেশগুলোর উপর। মেক্সিকো সমালোচনার মুখে পড়েছে, কারণ তারা যথাযথভাবে মাদক কার্টেল নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিকভাবে ফেন্টানিলের বাণিজ্য বন্ধ করা অত্যন্ত কঠিন। বর্তমানে এই বিপজ্জনক মাদক বিশ্বের অন্যান্য দেশগুলোতে পৌঁছে যাচ্ছে। হিরোইনের শত শত মৃত্যুর তুলনায় এটি এখনও তুলনামূলক কম।
তবে জার্মান এইডস হেল্প সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, গত 3 বছরে ফেন্টানিলের সংশ্লিষ্ট মৃত্যু 60 ছাড়িয়ে গেছে। এই ফেন্টানিলের আসক্তি চিকিৎসা ছাড়া মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। আর যতদিন এই মাদক উৎপাদন ও চোরাচালান সম্ভব হয় ততদিন এই অবৈধ ব্যবসা চলতেই থাকবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। জনস্বার্থে ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্ট করে জানান। এবং পরবর্তীতে এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।